নমস্কার, আমি শান্তনু। আমার ফেসবুক লাইভ প্রোগ্রামে আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমার অনুষ্ঠানের চতুর্থ পর্ব। এই চতুর্থ পর্বে আজ এমন একজন কবির কবিতা নিয়ে, আমার চেনা কবির ভালো লাগা কবিতার যে অনুষ্ঠান সেটা শুরু করব। আমার এমন একজন কবি, আহ, যিনি আমার অত্যন্ত কাছের এবং আমার অত্যন্ত প্রিয় কবি। আপনারা ইতিমধ্যে সকলেই জানেন, শ্রী শ্যামল মুখোপাধ্যায়। শ্যামল মুখোপাধ্যায়কে নিয়ে আজকে আমাদের চেনা কবির ভালো লাগা কবিতা আমি শুরু করতে যাব। যদি কোনো দর্শক বন্ধু আমাকে দেখতে পাচ্ছেন, অন্তত একটুখানি একটু কনফার্ম করুন, তাহলে আমি নিঃসংকোচে এগিয়ে যেতে পারবো। অন্যদিন বন্ধুরাও আমাকে হেল্প করে জানিয়ে দেন যে হ্যাঁ, দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। সেরকম একটা কিছু চলে এলে, কমেন্ট চলে এলে আমি আহ, আমার অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাব। এবং এই প্রোগ্রামটা আমি শুরু করেছি এ মাস থেকেই, একটু আগে থেকে, মানে গত মাসের শেষ দিক থেকে। প্রথম দিন কবি, প্রখ্যাত কবি রমেন দাকে নিয়ে প্রোগ্রাম করেছিলাম, রমেন আচার্য মহাশয়। তারপরে আরেকজন প্রখ্যাত কবি শ্যামল জানা মহাশয়, এবং তারপরে আমার অত্যন্ত কাছের লোক কবি শ্রী কেদারনাথ দাসকে নিয়ে অনুষ্ঠান করেছি। এবং আজকে যাকে নিয়ে আমি অনুষ্ঠান করব, তিনি হচ্ছেন, সবাই আপনারা চেনেন, যারা কবিতা পড়েন, কবিতা জানেন, এপার বাংলা ওপার বাংলার লোক, তারা সকলে জানেন যে কবি শ্যামল মুখোপাধ্যায়কে নিয়ে আমি আমার এটা করব। একটা কমেন্টস এসে গেছে আমার বন্ধু গৌতম দত্ত, তিনি জানিয়েছেন যে দেখতে ও শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ গৌতম। আমি প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাই। সেটা হচ্ছে শ্যামলদা। শ্যামলদার সঙ্গে আমার প্রথম পরিচয়, সেটা আমাদের বর্ণনগর সাহিত্য সম্মেলন। তখন সেখানে যে কবিতা পাঠের অনুষ্ঠান হতো, সেই কবিতা পাঠের অনুষ্ঠানেই তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। এবং প্রথম দিনই তিনি আমার মন জয় করে নেন কবিতা পাঠের মধ্যে দিয়ে। তারপর থেকে ধীরে 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 আস্তে আস্তে তার সাথে আমার আন্তরিকতা শুরু হয়। আমি তার কবিতার একনিষ্ঠ পাঠক হয়ে উঠি, এবং বলা ভালো যে গুণমুগ্ধ পাঠক হয়ে উঠি। এবং তার সাথে আমার হৃদ্যতাও বাড়তে থাকে। তিনি যথেষ্ট স্নেহ করেন আমাকে, এবং আমি ওনাকে, আমার একটা নিজস্ব দেওয়া নাম আছে, সেই নামে ওনাকে আমি সম্বোধন করি। সেটা হচ্ছে, উনি আমার সাহেব কবি। সাহেব কবি এই অর্থেই যে তার একটি ইংরাজি কবিতার বই আছে আমাদের কাছে, আমাদের তিনি উপহার দিয়েছেন, এভার উইথ লাভ। তো এই কবিতার বইটি আমি হাতে নেওয়ার পর আমি তাকে সাহেব কবি বলে ডাকি। শ্যামলদা, তার জন্ম 15ই জানুয়ারি 1943 সালে। তিনি ইংরাজিতে এমএ পাস করেন বর্তমানে, এবং তারপরে কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগ দিতে গিয়ে প্রবাসী হয়ে যান। এবং দীর্ঘ অনেক বছর তিনি প্রবাসে ছিলেন, মূলত জব্বলপুরে। এবং সেখান থেকে তিনি তার লেখালেখি চালিয়েছেন। শুধু নয়, প্রবাসী বাঙালিদের যে সাহিত্য সংস্কৃতির একটা জায়গা থাকে, সেই জায়গাটাও তিনি সমানভাবে করে এসছেন। এবং কলকাতা থেকে, বাংলা থেকে বিভিন্ন বড় বড় সাহিত্যিকরা তারা সেখানে গেছেন, সেই সমস্ত সভায়। সেসব অভিজ্ঞতা আমরা তার তার মুখ থেকে শুনেছি। এবং তিনি কেন্দ্রীয় সরকারের আধিকারিক পদ থেকে অবসর গ্রহণ করেন এবং তারপরে কলকাতায় আসেন। এখনো পর্যন্ত তার আজন্ম অর্জুন, প্রেমিকের বয়স হয়েছে, এভার উইথ লাভ, এই সমস্ত কিছু নিয়ে প্রায় 12টি কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি ইতিমধ্যে সম্মাননা যেগুলো পেয়েছেন, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন দিল্লি থেকে, ওয়েস্ট বেঙ্গল পেন, ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে, শিলিন্ধ সম্মান, সাহিত্য পাঠচক্র চট্টগ্রাম থেকে, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন সুতানীটি ইত্যাদি প্রভৃতি তিনি পেয়েছেন। এবং তার আরেকটি বড় অবদান, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে আমাদের লেখক
কবি, নাট্যকার, উপন্যাসিক, প্রাবন্ধিক, সম্পাদকদের একটি সংগঠন যেটি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনিই প্রথম তার প্রেসিডেন্ট হয়েছিলেন, সভাপতি হয়েছিলেন। সেই সংগঠনের তিনি সম্পাদক ছিলেন, এখন এই বর্তমানে নেই। এর আগে কিছুদিন আগে পর্যন্ত তিনি সম্পাদক ছিলেন এবং তার জন্য তিনি আমাদের যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষার প্রতিনিধিত্ব করেছেন বিভিন্ন দেশে, বিভিন্ন সাহিত্য সভায়, বিভিন্ন সাহিত্য আলোচনায়, বিদেশে বিদেশে তিনি করেছেন। পেন ওয়েস্ট বেঙ্গলের তিনি দীর্ঘদিন সম্পাদক ছিলেন। এখন এটা হলো তার এক কথা, যেটা বলা যায় তার সম্পর্কে সেটুকখানি আমি বললাম। কিন্তু আসল কথা হচ্ছে যে আসল কথা তার কবিতায়, যেটা নিয়েই আমার এই চেনা কবির ভালো লাগা কবিতা। তো চেনা কবিতার পার্টটা আমি বললাম, এবার ভালো কবিতার পার্ট যেটা বলবো আপনাদের, একটা সিনিয়র কবি হিসেবে এক অদ্ভুত বিস্ময়, তার কবিতার মধ্যে ডুব দিয়ে মগ্ন হয়ে অবগাহনে আমি যে মুক্ত পেয়েছি সেগুলো আপনাদের কাছে রাখার চেষ্টা করব। তবে সামগ্রিকভাবে আমি আবারও বলে নিই যে অনুষ্ঠানটা সম্পূর্ণই আমার, এবং আমি কবির সমস্ত কাব্য সম্ভার নিয়ে বসতে পারিনি। আমার কাছে যতটুকখানি সংগ্রহ আছে সেই সংগ্রহের মধ্যে দিয়ে এবং আমার নিজস্ব ভালো লাগা, সবটাই আমার, তার মধ্যে দিয়ে আমি, এবং এর নির্বাচনও আমার, কোন কবিতাটা পড়বো। এরকম হতে পারে যে কবির অজস্র কবিতা আছে ভালো, সেই সময় আমরা পাবো না, সেই আলোচনার অবকাশ আমাদের নেই। তার মধ্যে থেকেই আমি চেষ্টা করব বিভিন্ন বিভিন্ন দিকের কবিতা, যেগুলো ছুঁয়ে ছুঁয়ে যায়, সেই ছুঁয়ে যাওয়া কবিতাগুলোকে আমি আপনাদের সামনে উপস্থিত করার এবং আমার অনুভবের কথা সেটা বলার। আমি শুধু এইটুকখানি বলবো যে এই কবি শ্যামল মুখোপাধ্যায়ের কবিতার মূল উপজীব্য বিষয় হচ্ছে মানুষ। সমস্ত কবিতাগুলো তিনি মানুষকে কেন্দ্র করেই লিখেছেন এবং এই কবিতাগুলো পড়তে পড়তে মনে হবে যেন একটা পটকথা পড়ছি, একটা পটচিত্র সামনে ভেসে ওঠে এবং অনেকটা পুরনো ছবির মতো। আমার এই বেশ কিছু কবিতা পড়তে গিয়ে মনে হয়েছে যে হঠাৎ যেন একটা পুরনো ছবি এনে একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে আমি দেখছি সেই পুরনো ছবি। একটা স্মৃতিময়তা এই কবিতার মধ্যে অনুক্ষণ জড়িয়ে আছে, একটা অদ্ভুত ভালো লাগা এবং কিছুটা বেদনাও তার সঙ্গে জড়িয়ে থেকে একটা অদ্ভুত, কি বলবো, একটা অদ্ভুত বিষয় নির্বাচন, সমস্ত দিক থেকে একটা অদ্ভুত ঘোর লাগা, ভালো লাগা আছে। আমি শ্যামলদার প্রথম যে কবিতাটি পড়বো আপনাদের কাছে, যেহেতুই বলেছি যে বিষয় হচ্ছে মানুষ, তো মানুষ নিয়ে আমি প্রথম যে কবিতাটা পড়ে আজও মনে করি যে এটা আমার মতে অন্যতম শ্রেষ্ঠ কবিতা। সেই কবিতাটা তিনি লিখেছেন তার নিজের মাকে নিয়ে। মা আমাদের প্রত্যেকেরই একটা সফট জায়গা, নরম জায়গা, কোমল জায়গা, একটা পবিত্র অনুভূতির জায়গা। আসুন আমরা দেখি কবি সেই পবিত্র অনুভূতির জায়গাটাকে কিভাবে আমাদের কাছে কাব্যে নিয়ে এলেন। কবিতার নাম এখন মায়ের ঘরে। এই ঘরে মা ছিলেন, আর্দ্র মাটির মতো, জন্মভূমির মতো মা। মা এখন নেই। তার দারুণ গ্রীষ্ম দিনে কুয়োর জলের শীতলতা নেই। দোর্দণ্ড শীতের রাতে মায়ের শাড়ির খুঁটে পৃথিবীর সব ওমও নেই। এখন গ্রীষ্ম মানে কেবলই উত্তাপ, শীত মানে তীক্ষ্ণধী বাতাস। এই ঘরে মা ছিলেন সুখের হাসির মতো। দুঃখ দিনে প্রত্যয়ের মুখ, মা ছিলেন মন্ত্র হয়ে। বর্ষা, রৌদ্র, শীত ঋতু দিনে বিশ্বাসের ছত্র হয়ে মাথার ওপর। এখন মা নেই, এখন মায়ের ঘরে ঈশ্বরই থাকেন। এই কবিতাটা পড়ার পর আমার সমস্ত চেতনা আমাকে নির্বাক করে দেয়। মায়ের ঘরে ঈশ্বরই থাকেন। ঠাকুরের সাথে, ঈশ্বরের সাথে মাকে তুলনা করেছেন, প্রথম লাইনে তুলনা করেছেন জন্মভূমির সাথে। মায়ের প্রতি এক যে শ্রদ্ধাঞ্জলি এত মিষ্টি, এত সুন্দর এবং এত প্রত্যয়ী হতে পারে, তা শ্যামল মুখোপাধ্যায়ের এই কবিতাটি না পড়লে এটা বোঝা যেত না।
এবং মায়ের ঘর তার কাছে ঠাকুর ঘরে পরিণত হয়েছে। হ্যাঁ, ঠাকুর ঘরে পরিণত হয়েছে, একটা দেবতার স্থান তিনি মনে করেন। এবং সেই মানে একটা অপার্থিব উচ্চারণ এই কবিতার মধ্যে কবি করলেন। এবং তার সাথে সাথে মা হারা এক ছেলের ব্যথা বেদনা ছত্রে ছত্রে, লাইনের ছত্রে ছত্রে আছেন। এবং জন্মভূমি মা ঈশ্বর সম্পর্কে যে তার মেলবন্ধন একটা অসাধারণভাবে তিনি লিখলেন। এবং তিনি প্রথমের দিকে কি লিখছেন, আর্দ্র মাটির মতো, কি সুন্দর দেখুন, সব কিছু কিছু কথা, কত নরম কথা। আর্দ্র মাটির মতো, ভিজে মাটির মতো, জন্মভূমির মতো। ভিজে মাটি, তাকে নিয়ে যা খুশি করা যায়। ভিজে মাটিতে আঘাত লাগে না, হাত পা ছড়ে যায় না। জন্মভূমিও তাই, জন্মভূমি আমাকে লালন করে। এই আর্দ্র মাটি, জন্মভূমি এবং মা, প্রথম দ্বিতীয় লাইনেই তিনি একটা অদ্ভুতভাবে কবিতার মূল কথাটাই যেন তিনি বললেন, যে তিনি কোন সুরে, এবং প্রথমেই আমরা বুঝে গেলাম এক দু লাইনের মধ্যে যে কোন সুরে তিনি কবিতাটাকে আসলে বাঁধতে চাইছেন। যা আমরা অনেক কবিরা নির্মাণ শৈলীর দিক করতে, নির্মাণ শৈলীতে শেষ দিকে নিয়ে যাই, তিনি সেটাকে প্রথমে তুলে আনলেন, আর্দ্র মাটির মতো, জন্মভূমির মতো মা। তারপর সুখের হাসির মতো, সুখের দিনের যে হাসি, সেই হাসি হচ্ছে আমার মা। কি অদ্ভুত অনুভব চিত্র বলুন তো। এবং শেষ লাইনটা তো গায়ে কাঁটা দেওয়ার মতো লাইন, এখন মায়ের ঘরে ঈশ্বরই থাকেন। যদি সব ছেলে মেয়েদের মধ্যেই, আমাদের সমস্ত দেশের সমস্ত সন্তানের মধ্যে যদি এই আকুলতা ব্যাকুলতা, এই অনুভূতি থাকে, তাহলে কোনো মাই বোধহয় চির দুঃখিনী হতে পারবে না, কোনো মারই বোধহয় দুঃখ বলে কিছু থাকবে না। আমি দ্বিতীয় কবিতায় যাব। আগের কবিতায় পড়লাম মাকে নিয়ে, এবং এই কবিতাটাই আমি পড়ব বাবা মার যুগলবন্দি। যে 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 বিষয়টা, মানে এটা আপনার পড়তে পড়তে একটা মনে হবে সেলুলয়েডে দেখা একটা ছবির মতো, এবং সেই ছবি দেখতে দেখতে আপনি ফিরে যাবেন পুরোনো দিনে। আমাদের অনেকেই এই সব দিনগুলো দেখিনি, বা আমরা আমাদের ছোটবেলায় খুব আবঝা আবঝা ভাবে এই সমস্ত দিন দেখেছি। আর যারা বয়স্ক কবিরা আছেন, বয়স্ক মানুষ আছেন, তাদের কাছেই ছবিগুলো একদম, আমি যে কথা বলছিলাম যে ফ্রেম পরিষ্কার করে নিয়ে আসার মতো, ফ্রেমটাকে পরিষ্কার করে আবার পুরোনো ছবিকে ধুয়ে মুছে দেখার মতো। আমি কবিতাটা পড়ি, তারপর আমার কথা। কবিতাটার নাম হচ্ছে বোঝা বুঝি। মাদারিহাটের ইটের পুল থেকে বাবা আসতেন খাল পাড় ধরে, তার হাতে রশি বাঁধা জোড়া ইলিশ। আড়িয়াল খান নিবিড় জলের গন্ধ তখনও মাছের গায়ে, তখনও মাছের দেহে প্রাক্তন উষ্ণতা। অন্ধকার হয়ে আসে, বাবা হাঁটতেন দক্ষিণ দিকের পথে গ্রাম অভিমুখে। বাবার বুকের ভেতর সন্তানের সুখ কলরব। ঘরে বসে মার মুখে ইলিশের উজ্জ্বলতা। রান্নাঘরে প্রস্তুতির পালা, কাঁচা লঙ্কা চিরে রাখা আছে, রাখা আছে কালো জিরে আত্মবিশ্বাসের। হলুদ ও নুনের বাটি, ইলিশের সৎকারে লাগাবে নিজেকে। আমার মনে প্রশ্ন জাগে, মা কি করে জানলেন বাবা আনবেন ইলিশ জোড়া? বাবাই বা জানেন কি করে মার হাতে ওই সব মশলা প্রস্তুত দূরে গ্রাম ঘরে? এতদিন বাদে আমি বুঝি, এই বোঝাবুঝি আছে বলে মানুষ মানুষই পিতা মাতা হয়। এই বোঝাবুঝি ছিল বলে বাবা ও মায়ের ঘরে আমি ও আমরা এসেছি। আমার একটি নির্বাক করে দেওয়ার মতো কবিতা, একটা স্বর্গীয় সম্পর্কের আখ্যান যেন, যা অদ্ভুত একটা নৈসর্গ দিয়ে আঁকা চিত্র রূপময়, একটা স্নেহময় কবিতা। স্মৃতিময় যেমন, তেমনি তার সাথে একটা স্নেহময় একটা কবিতা। কি উচ্চারণ তিনি করলেন! বাবার মুখে সন্তানের সুখ কলরব। বাবা ইলিশ নিয়ে আসছেন, ছেলে মেয়েরা খাবে।
বাবা সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন যে ছেলে মেয়েদের মনে একটা প্রবল উৎসব, এবং তারা দারুণভাবে একসঙ্গে একই দাওয়ায় পর পর ভাই বোনেরা বসে তারা ইলিশ মাছ খাচ্ছেন, বাবা তাড়িয়ে তাড়িয়ে দূর থেকে উপভোগ করবেন, মা বেড়ে দেবেন। কোন লাইফ? এই লাইফ তো আমাদের পরবর্তী প্রজন্ম, আজকের প্রজন্মের কাছে পুরনো, যারা পথের পাঁচালীর ছবি। কি অদ্ভুত, কত সুন্দর একটা কবিতাকে একটা স্বর্গীয় অনুভূতির মধ্যে নিয়ে এলেন, যে মনে হয় যেন বারবার ফিরে যাই ওই মুহূর্তগুলোর কাছে। কবি যে মুহূর্তটা এঁকেছেন, সেই এঁকে দেওয়া মুহূর্তটাকে, বলে যাওয়া মুহূর্তটাকে যেন বাস্তব করে তুলি, একবার একবার আমি যেন ফিরে যেতে পারি সেই দিকে। মায়ের মুখে ইলিশের উজ্জ্বলতা, এই সমস্ত সমস্ত লাইন কবিরা সৃষ্টি করেন। এবং জীবনানন্দের অমোঘ যে লাইন, সবাই কবি নয়, কেউ কেউ কবি, এই লাইন লিখতে না পারলে কবি হওয়া যাবে না। মায়ের মুখে এই এই যে উপমা, মায়ের মুখে ইলিশের উজ্জ্বলতা, বাবার বুকে সন্তানের সুখ কলরব। এবং আরেকটা কথা লিখেছেন, তখনও মাছের দেহে প্রাক্তন উষ্ণতা। কি সুন্দর মিষ্টি কথা না? ঠান্ডা হয়ে যাওয়া, অল্প গরম হয়ে যাওয়া, অল্প গরম আস্তে আস্তে গরমটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে, খুব হাতে গরম অল্প লাগছে, সেটাকে তিনি বলছেন প্রাক্তন উষ্ণতা। অদ্ভুত সুন্দর শব্দবন্ধ তিনি দিয়েছেন। এবং এই কবিতাটার নির্মাণ শৈলীতে দেখবেন যে অদ্ভুত ব্যাপার, তিনি নিজে ঢুকে গেলেন কবিতাটার ভেতর। কবিতা ঢুকে গিয়ে বলছেন, প্রশ্ন করছেন একদম সংলাপের মতো। আমার মনে প্রশ্ন জাগে, মা কি করে জানলেন বাবা ইলিশ আনলেন? বাবাই বা জানলেন কি করে মার ঘরে, মার হাতে সেই দূর গ্রাম ঘরে, মার হাতে সেই ইলিশের কালো জিরে, লঙ্কা চিড়ে রাখা, কালো জিরে, হলুদ, এগুলো সব প্রস্তুত আছে, বাবাই বা জানলেন কি করে? এবং এই লাস্ট কনক্লুশনে তিনি বলছেন টেনে এনে, যে এই বোঝাবুঝি, এই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল বলেই মানুষ মানুষই পিতা মাতা হয়েছে। বিবাহ সম্পর্ক, তার মধ্যে দিয়ে সন্তান উৎপাদন, এই ঘটনাকে কত স্বর্গীয় ভাবে আনলেন, যে মানুষ মানুষের মধ্যে এই বোঝাবুঝি আছে বলেই তারা পিতা মাতা হয়েছেন। আর পিতা মাতা হয়েছেন বলেই আমরা জন্মেছি, আমিও আমরা জন্মেছি। ধন্য কবি, দারুণ কবিতা, খুব সুন্দর কবিতা। নিশ্চয়ই আপনাদেরও বা অনেকের বহুবার হয়তো পড়া, তবু আমি আমার মতো করে পড়লাম। যারা পড়েননি, যারা জানেননি, তাদের জানতেন না, তাদের কাছে এই কবিতাটি নিশ্চয়ই আশা করি ভালো লাগবে। আমি তৃতীয় কবিতায় যাব। সবসময় আমাকে একটা সময় তাড়া করে, হ্যাঁ, নাহলে আরো অনেক কথা বলার থাকে, রাত কেটে যায়, কবিতার তো আলোচনার কোনো শেষ নেই। আমি তৃতীয় কবিতাতে আবার এরকম একটি নস্টালজিক কবিতায় যাব, যে কথাটা বলতে বলতে বলে ফেলেছিলাম, যে জানো আমার মনে হচ্ছে পথের পাঁচালীর মতো কোনো সিনেমার দৃশ্যপট, সমাপ্তি সিনেমার মতো কোনো দৃশ্যপট, পুরোনো দিনের সেই রকম একটা দৃশ্যপট। এবারে তিনি সরাসরি অপু দুর্গাকে নিয়ে লিখছেন। নিশ্চিন্দপুরের অপু দুর্গা আমাদের বাঙালিদের কাছে বাংলা সাহিত্যে একটা বিশাল আদরের জায়গা, একটা মায়ার জায়গা, একটা বিস্ময়ের জায়গা। সেই জায়গায় কবি লিখছেন, এই কবিতাটি হচ্ছে অপু দুর্গার কবিতা। ভিস্তির জলের মতো আজ উধাও অতীতের বেলা, শুধু দেখা দৃশ্যগুলো বড় বেশি ভালোবাসাময় হয়ে রয়ে গেছে স্মৃতির স্বরূপে। বাতাসে অনর্গল কালো ধোঁয়া ছেড়ে এখন আর রেলগাড়ি কুশব্দে ডাকে না। নিশ্চিন্দপুরের কোনো বালক বালিকা কিশোর বিস্ময়ে আর সবুজের ঝোপ ভেঙে মুক্তপক্ষ শরতের মতো ছোটে না কাশের বনে রেলের বাঁশির ডাকে। সব বাঁশি চিরকাল কেবল ডেকেছে, হরিহর ছেড়ে গেছে গ্রাম, দুর্বল হাতে তার সর্বজয়া, অপু কপুর কিশোর হাত, বুকে এক অনিশ্চিত ভবিষ্যৎ, অগ্রাম আবাস। দুর্গা শুধু ছাই হয়ে রয়ে গেল নিশ্চিন্দিপুরের গ্রামে। অপু দুর্গা নেই আর অতীতের আমাদের সেই চেনা ফ্রেমে। কোথায় যেন চলে গেলাম কবিতাটা পড়তে পড়তে। একটা স্মৃতিময় কবিতা আমি বলেছিলাম, পথের পাঁচালী নিয়ে আবার তিনি লিখলেন
একটা দৃশ্যময় চিত্রময়তা আছে, আমরা সবটাই দেখতে পেলাম। এবং ওই যে বলেছিলাম এই কবিতার মধ্যে, ওনার কবিতার মধ্যে একটা বেদনা কোথাও কোথাও বেজে ওঠে, যেন অনেকটা শিবরঞ্জনীর মতো কোথাও যেন বেজে ওঠে, একটা ঝালার মতো। একটা দুটো স্ট্রোক তিনি এমন রেখে যান যে সত্যি বুকের ভেতরটা, যদি কবিতা মন দিয়ে পড়া যায় তাহলে বুকের ভেতরটা যেন কোথাও একটা মোচড় দেয়। এখানেও তিনি দিয়েছেন, এখানেও তিনি দিয়ে বলছেন, দুর্গা শুধু ছাই হয়ে রয়ে গেল নিশ্চিন্দিপুরের গ্রামে। অদ্ভুত মায়াময় স্মৃতি মেদুরতা বারবার কবিকে গ্রাস করেছে, কবি সেভাবেই তিনি দিয়েছেন। এখানে এই কবিতার কতগুলো তিনি আমাদের বিষয় দিলেন আর কি। যেমন ভিস্তির জল, যারা জানেন না, আজকের প্রজন্মের কাছে ভিস্তির জল অবাক শোনাবে, ডিকশনারি খুলে দেখতাম। আগেকার লোক সে কালো কালো এ নিয়ে জল খাওয়ানোর জন্য লোককে যেত কলকাতা শহরে। ভিস্তির জল, সেই ভিস্তির জলের মতো, ভিস্তির জল যেমন উধাও হয়ে গেছে অতীত থেকে, তেমনি অতীতের দৃশ্যগুলো সেগুলো বড় ভালোবাসাময় হয়ে রয়ে গেছে স্মৃতির স্বরূপে। আর একটা জায়গা তিনি বলেছেন কিশোর বিস্ময়, বিস্ময়েরও ভাগ করলেন বয়সের। বিস্ময় নানা বয়সের নানা হয়, কিশোর বিস্ময়ের বেশি, কিশোর বয়সে বিস্ময়টা একটা একটা মানে কি বলবো, অপার্থিব বিস্ময়, এবং তার মধ্যে কোনো দোষ থাকে না, তার মধ্যে কোনো কালিমা থাকে না, তার মধ্যে কোনো উদ্দেশ্য থাকে না। সেই কিশোর বিস্ময়ের আলাদা করে দিলেন অন্য বিস্ময়ের সঙ্গে কবিতার শৈলীতে। এবং একটা অদ্ভুত লাইন, মানে এই 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 লাইনটাও এই কবিতার একটা কি বলা যায় যে সিগনেচার হতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে যে সব বাসি চিরকাল কেবল ডেকেছে। আহা হা, কি সুন্দর অনুভব তিনি আমাদের কাছে বললেন, যে সব বাঁশি চিরকাল ডেকেছে। রাধার বা শ্রীকৃষ্ণের বাঁশি যেমন রাধাকে ডেকেছে, রেলের বাঁশি যেমন যাত্রীকে ডেকেছে, খেলার মাঠের বাঁশি যেমন খেলোয়াড়কে ডেকেছে, তিনি ভালো যে কোনো সুর কোথাও যেন সকলকে ডেকে যায়। এই হচ্ছে শ্যামলদা। আমি চতুর্থ কবিতায়, শ্যামলদার চতুর্থ কবিতায় যাব। সুনীল গঙ্গোপাধ্যায় বলতেন যে প্রথম লাইনটা ঈশ্বর দেন কবিতায়, সাদা কাগজ আর পেন নিয়ে বসে থাকো, অপেক্ষা করো কখন দেবী আসবেন, এসে প্রথম লাইনটুকু বা শব্দটুকু তোমায় দিয়ে যাবেন। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই কবিতা তিনি লিখলেন, এসো দেবী। স্টেনোগ্রাফারের মতো পেন্সিল নিয়ে বসে আছি, সামনেই খাতা, প্রস্তুত অপেক্ষায় আছে আমারই মতন, উন্মুখ হয়ে আছি প্রাণে, যেন একটি উচ্চারণও অশ্রুত না থাকে। রাত্রি গভীর, দিনে ব্যস্ত সংসারী হিসেবে মানুষ এখন ঘুমিয়ে আছে। আমি ডিকটেশনের জন্য হাপিত্যে বসে আছি এই নির্ঘুম নির্জন সময়ে। এই তো সাধন কাল, তিনি আসবেন। আমি প্রার্থীর মতো বলবো, আনত মা প্রসিদ। স্মিত তিনি বলবেন, আর উৎকর্ণ আমি একটিও শব্দ না হারিয়ে লিখব হুবহু। আমি লিখব কবিতা, এসো দেবী, ডিকটেশন দাও। যে কথা কবিদের মধ্যে যে প্রথম লাইনটা দাও, এখানে তিনি বলছেন হুবহু আমি লিখবো, ডিকটেশন দাও। এবং এই এটা এই কনসেপ্টটাকে ধরে তিনি এটা লিখলেন। এবং এখানে কবিতার আমি যেটা বাঁচলাম এই জন্য, যে কবিতায় দেখবেন ইংরেজি শব্দের মিশেল আছে। এটা নিয়ে অনেকের আপত্তি থাকে অনেক জায়গায়, আমি দেখেছি কবিতার ক্ষেত্রে ইংরাজি শব্দ বা হিন্দি শব্দ বা অন্য শব্দ, সেই শব্দ লিখলে অনেকে রেড়ে করে ওঠেন যে এটা ঠিক হয়ে গেছে, তুমি বাংলা প্রতিশব্দ খোঁজো। আমি অনেক কবির মধ্যে খুঁতানি দেখেছি। কিন্তু অনেক পার্সি শব্দের মতো, অনেক ইরানি শব্দের মতো, সেগুলোও যে বাংলা হয়ে গেছে, এগুলো অনেক সময়, যেমন আমি এখানে কথা বলতে গিয়ে কত ইংরেজি শব্দ বলে ফেলছি, এগুলো আর বাংলা থেকে আলাদা করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমাদের জীবন চর্চার মধ্যে দিয়েই তো এগুলো আছে। যেমন তিনি স্টেনোগ্রাফার বললেন, পেন্সিল বললেন, ডিকটেশন বললেন, এবং বলেছেন মা প্রসিদ, তুমি গো। এই যে ইংরেজি শব্দগুলোকে তিনি
এই কবিতায় ব্যবহার করলেন, এইটাও একটা দেখার মতো। এবং আসলে তিনি যেটা বললেন যে কবির সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি, তাই তো, তাই বললেন তো। একটু জল খেয়ে। যে কবিতা আসলে ঈশ্বর সৃষ্টি করে, এবং আমরা জানি এটা যে কবির মুনি ঋষিদের মুখ থেকেই প্রথম কবিতার শ্লোক উচ্চারিত হয়েছিল বলে আমাদের ধারণা, আমাদের পুরাণ সেই কথা বলে। এখানেও ঋষি থেকে তিনি ওটাকে পরিবর্তন করে ঈশ্বর বলে দিলেন। মুনি ঋষিরা কবিতা লেখেন, এখানে তিনি বললেন ঈশ্বর কবিতা লেখেন, ঈশ্বরই কবিতা লেখেন। এবং এসো দেবী, আমি বসে আছি, এই তো সাধন কাল। সাধন কাল গভীর রাত্রে যখন সমস্ত হিসেবি মানুষ ঘুমিয়ে পড়েছে, তখন বেহিসেবি কবি, এ কথাও তিনি বলছেন, বেহিসেবি কবি তিনি তখন বসে আছেন এই কবিতা দেখার জন্য, এই কবিতা লেখার জন্য। এবং সেইটাই হচ্ছে যে একটা নতুন বিষয় তিনি এই কবিতার সঙ্গে রাখলেন। আমি 5 নম্বর কবিতায় যাব। পাঁচ নম্বর কবিতাটা একটু অসাধারণ কবিতা। 5 নম্বর কবিতাটা, এই কবিতায় তিনি বলছেন, কবিতাটা প্রথমে পড়েনি, তারপর এটা সম্পর্কে আমার অনুভব আপনাদের কাছে বলবো। প্রেসিডেন্সি, এই কবিতাটির নাম সরস্বতী কূলে। প্রেসিডেন্সি কলেজের ফুটপাতে একটি নদী বয়ে যাচ্ছে, তার কোনো ঢেউ নেই, সুদূর এক গভীরতা আমূল টেনেছে সব তরঙ্গ উচ্ছ্বাস। এই নদী যেন সেই গুপ্ত সরস্বতী, স্থিতদি গভীরে বয়। রাস্তার ওই পারে যাব সেই মন নেই, এই পারে জলের প্রবীণ স্রোত প্রাজ্ঞ স্বরে ডাকে, ওই পারে উচ্ছ্বসিত কফির কল্লোল, ঢেউ ভাঙে মাতলা নদীটি। আমি এই ফুটপাতে সরস্বতী কূলে মুক্ত বোধে বাসাশ্রয় চাই। প্রেসিডেন্সি কলেজের ওই যে রাস্তাটা, সেই রাস্তাটাকে তিনি সরস্বতী নদী বলে কল্পনা করছেন। মানে নদীর দুপার, এবং সেটা সরস্বতী নদী, যেহেতু সেটি বিদ্যার দেবী সেইখানে আছে। এবং তিনি বলেছেন তার কোনো ঢেউ নেই, আছে সুদূর এক গভীরতা, তার মানে প্রাজ্ঞতা, জ্ঞানের প্রাজ্ঞতা। এক মারাত্মক অনুভব চিত্র। এই মানে মজ্জায় মজ্জায় কবি না হলে এভাবে এইটাকে ভাবা যাবে না। এবং বিদ্যার দেবী, তাকে তিনি এখানে নিয়ে এসছেন। আর কি বলছেন, ওপারে কফি হাউস, সেটাকেও বলেছেন, ওপারে কফি হাউস, সেখানে নানা কফির উল্লাস। সেই কফির উল্লাসে তিনি যাবেন, এবং ওই জায়গাটাকে তিনি বলছেন যে ওখানে খুব ঢেউ আছে, ওখানে কবিদের নানা কবিতা নিয়ে আলোচনা, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া, সমস্ত কিছু আছে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটায় তিনি অংশগ্রহণ করতে চান না। এবং সেই জায়গায় দেখবেন খুব, তিনি বললেন যে ওটা মাতলা নদী, একটা মানে কি বলবো, একটা মেদুরতা, একটা একটা মানে উচ্ছ্বাস, তার সঙ্গে মদিরতা, মদিরতার সঙ্গে তিনি ওইটাকে মাতলা নদী বললেন। মাতলা নদীতে এমনি বাস্তবিককালে বর্ষাকালে প্রচন্ড ঢেউ হয়, কিন্তু তিনি বললেন আমি ওইখানে যেতে চাই না, আমি ওই কফির উল্লাস, আমি দূরে একটু এপাশে সরস্বতী নদীর যে জ্ঞান গর্ভতা আছে, আমি তার পাশেই তপস্বীর মতো যেন থেকে যেতে চাই মুক্ত বোধে। তিনি একটা বাসাশ্রয় সেখানে তিনি চাইছেন। এই বাসাশ্রয় কথাটিও খুব সুন্দর। এটি একটি মানে অসম্ভব ভালো কবিতা শ্যামলদা আমাদের উপহার দিয়েছেন। আমি চলে যাব 6 নম্বর কবিতায়। এই কবিতাটি একটা, এখানে কবিতা কাব্যিকতা ছেড়ে বেরিয়ে এসছে, যেন খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, সেই জায়গা থেকে বেরিয়ে এসে তিনি বলছেন। কবিতাটা একটু বড়, আমি তো পড়ছি, একটু ছন্দের মধ্যে আছে। কবিতার নাম হচ্ছে জল পড়ে। কবিতা পড়লেই বুঝলেন, খুব সহজ কবিতা। আমি রেখেছি কেন সেটা বলবো। আমি বৃষ্টি দেখি, তুমি বৃষ্টি দেখো, আমি দেখি জল।
তুমি দেখো শব্দময় বৃষ্টির পতন, আমি দেখি জল পড়ে জলের মতন। বৃষ্টি পড়ে বৃষ্টির নেশায়, তুমি শোনো কদম্বের গান। জল পড়ে জন্ম শিহরণে, পৃথিবীর কোলে জাগে প্রাণ। টাপুর টুপড়ে ওই নদে আসে বান, আমি দেখি করুণা ধারায় তৃষিতের মুগ্ধ জলপান। কবিতায় শব্দের মতন তুমি দেখো বৃষ্টি পড়ে, আমি দেখি ফুটি ফাটা রোড মাঠে জল পড়ে। দৈব ধারা জলে আস্থা দেয় প্রাণে, আস্থা দিও প্রাণে পাতা নড়ে। বৃষ্টি পড়ে তুমি শোনো গান, জল পড়ে আমি দেখি পাতা নড়ে, নড়ে ওঠে প্রাণ। কবি এখানে বললেন, ওই যেটা বললাম বাস্তবতা এলেন, যেন মনে হচ্ছেন যে কবি আরেকজন কবিকে বলছে তুমি ওটা দেখতে পারো, আমার দেখার দৃষ্টিভঙ্গিটাই। তুমি দেখছো জল, তুমি বৃষ্টি দেখছো, আমি জল দেখছি। তুমি বলছো বৃষ্টির পতন শব্দের মতন, আমি দেখছি জল পড়ে জলের মতন। তুমি কদম্বের গান শোনো, আমি দেখি মুগ্ধ জলপান, মানুষ জল খাচ্ছে। আর শেষ অবধি তিনি কি বলছেন, যে বৃষ্টি পড়ে মাটিতে, শুকনো মাটিতে, সেখানেই আবার চাষাবাদ হবে। তাই তুমি শোনো গান, জল পড়ে আর আমি দেখি পাতা নড়ে, নড়ে ওঠে প্রাণ। তোমার কাব্যিক দৃষ্টিতে তুমি দেখো, আর আমি আমার জীবনের দৃষ্টিতে দেখি। এখানে তিনি প্রাণকে প্রাধান্য দিয়েছেন, বাস্তবতাকে প্রাধান্য দিয়েছেন, কল্পনা ছেড়ে একটু উল্টো দিকে হেঁটে এলেন কবি। আমি 7 নম্বর কবিতায় যাব। কবি শ্যামলদার প্রত্যেকটি কবিতা নিজে পড়তে পেরেও খুবই ভালো লাগছে। এই কবিতাটি যেটি পড়বো, এটি একটি অসম্ভব সুন্দর কবিতা, মা টেরেসাকে সঙ্গে নিয়ে। প্রথম মানে শিরোনামেই একটা বড় ঝটকা, মা টেরেসাকে সঙ্গে নিয়ে। মাদার বললেন না, মা টেরেসাকে সঙ্গে নিয়ে। নিউ মার্কেটে গিয়ে বললুম 1 প্যাকেট শান্তি দাও, দোকানি হাসলে। রাজাবাজারে গিয়ে বললুম 1 প্যাকেট শান্তি দেখি, দোকানি হ্যাঁ হ্যাঁ করে আমায় ভাগালে। তৃতীয় দোকানে শান্তির সন্ধান করতে দোকানি বললে চাঁদের জল আছে, বৃহস্পতির ধোঁয়া আছে, আছে মঙ্গলের হাওয়া, কিন্তু শান্তি নেই। বলুন কেন নেই, কেন? দোকানি বলল চাহিদা নেই, মালটা বাজারে আসছে না। আউটরাম ঘাটে গিয়ে গঙ্গাকে বললুম 2 দণ্ড শান্তি দাও। গঙ্গা বললে শান্তি আছে আমার গর্ভে। বললুম তোমার গর্ভে নয়, শান্তি চাই আমার করতলে, কঠিন মুঠোয়। ব্যর্থ কাম ফিরে এলুম। আগামীকাল আমি মা টেরেসাকে সঙ্গে নিয়ে বাজারে বেরোবো। আবার একটি নির্বাক করে দেওয়ার মতো কবিতা, শান্তির সন্ধানে কবি বাজারে বাজারে ঘুরছেন, শান্তির বড় অভাব। ভেবেছিলেন বাজার থেকে কিনে নিয়ে এসে কিছুটা ব্যবস্থা হবে, কিন্তু সেটা হলো না, তিনি পাচ্ছেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি অদ্ভুত একটা জায়গায় গেলেন, যে মা টেরেসা আমাদের শান্তি পুরস্কার পেয়েছেন, শান্তি মিলিয়েছেন। মা টেরেসার পায়ের কাছে গিয়ে বসলেই যেন একটা শান্তি আমার শরীরে, মানুষের শরীরে নেমে আসে। কত আর্ত মানুষ, কত দীন মানুষ তার পায়ের তলায় সেবা পায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বললেন, তাই মাদার টেরেসা এত শান্তি কোথা থেকে পান যে তিনি বেরোন, তাই মাদার টেরেসাকে আমি নিয়ে যাব। মাদার টেরেসা ঠিক আমায় শান্তি খুঁজে দেবেন। হ্যাঁ, মাদার টেরেসাকে সঙ্গে নিয়ে বাজারে যাবো। অসম্ভব, অসম্ভব একটা নির্বাক করে দেওয়ার মতো কবিতা, যে সেই শান্তি তিনি কিভাবে রাখেন এবং কিভাবে শান্তি পাওয়া যায়। এইটাই হচ্ছে একটা সার্বজনীন চাহিদা, শান্তি, সবাই শান্তি চায়। সেই সার্বজনীন চাহিদাকে তেমনি তিনি এগিয়ে নিয়ে গেলেন এবং নিয়ে এলেন এই কাব্যের মধ্যে। এবং কেমন সুন্দর কয়েকটা জায়গায় বলেছেন, অকাব্যিক করে দেওয়ার মধ্যে কবিতার শরীর থেকে যেন কবিতা অশরীরী দিকে যাবে। চাঁদের জল আছে, বৃহস্পতির ধোঁয়া আছে, আছে মঙ্গলের হাওয়া। মানে অসম্ভব, অকল্পনীয়, যা বিজ্ঞান ভাবছে তা তিনি নিয়ে আসছেন বাজারে, কিন্তু শান্তির সঙ্গে তুলনা করে বলছেন শান্তি ওর থেকেও অমূল্য। এক অসাধারণ উচ্চারণ। আমি 8 নম্বর কবিতায় যাব। এই কবিতা পড়ার পর, আমি যখন এই কবিতা পড়বো, এই কবিতাটা পড়ার পর আমি মানে কি বলবো, শ্যামলদার বিভিন্ন কবিতা আমাকে, অনেক অনেক কবির কবিতা আমাকে নির্বাক করে দেয়, আমাকে নিস্পন্দ করে দেয়, আমাকে জড়ো করে দেয়, আমাকে পাথর করে দেয়। এবং সত্যি কথা, আমাকে যারা চেনেন
তারা জানেন যে আমার ভালো কবিতা পড়ার পর আমার লেখার ইচ্ছে চলে যায়, মনে হয় দূর আমি কিছুই হচ্ছে আমার দ্বারা কিচ্ছু হবে না, কি করলাম আমি কেন ভাবতে পারছি না। এই যে খোঁজ আমার মধ্যে থাকে, এই খুঁজতে খুঁজতে আরো একটা ভালো কবিতা, আরো একটা ভালো কবিতা পড়া এবং কবিতা যাপনে বেঁচে থাকার মতো, সত্যি বলছি এর মতো শান্তি বা এর মতো আনন্দ খুব কম আছে। যাক, আমি কবিতাটা পড়ি। এটা একটা আমাদের নাড়িয়ে দিয়ে যাওয়ার মতো কবিতা। ঈশ্বরের মুখ নয়, কবিতার শিরোনাম ঈশ্বরের মুখ নয়। ফাঁসির মঞ্চের কাছে অপরাধী দেখে পুলিশ, ডাক্তার আর জেলারের চোখে হত্যার অধীর দৃষ্টি, ভয়াল এক মায়ালের মতো কুৎসি ও কুৎসিত লাগে পৃথিবীর রূপ। তাহলে তো সেই শুধু একা খুনি নয়, প্রাইভেটের মতো পাবলিক সেক্টরেও খুন চলে। তবে চোখ বন্ধ করে নেয় সে, কালো মুখোশটি পড়ার আগে চক্ষু খোলে না। জন্মের ব্যর্থতা আর অপরাধ বোধে মনে মনে ক্ষমা প্রার্থী, সমর্পণে হাঁটু মুড়ে বসে অপরাধী। হায়, কোন ঈশ্বরের মুখ নয়, কালো ওই মুখোশের অন্ধকারে সে কেবল দেখতে পায় প্রস্তুত জল্লাদের নিরুপায় চোখ। জল্লাদের জন্য তার বড় মায়া হয়। মানে কি বললেন তিনি, কি উচ্চারণ করলেন তিনি। ফাঁসির মঞ্চে একজন দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে তার নিজস্ব অনুভব হচ্ছে যে আমি তো একা, আমাকে যারা হত্যা করবে তারাও তো খুনি। পাবলিক এবং প্রাইভেট সেক্টরের মতো এখানেও তো খুন চলে, একটা ব্যক্তিগত খুন, একটা রাষ্ট্রীয় সংগঠিত খুন, দুটোই খুন। এই দুটো খুনের বিরুদ্ধে, এই প্রাণ নেয়ার বিরুদ্ধে, প্রাণের প্রাণের বিরুদ্ধে এখন জানেন অনেকেই সারা পৃথিবী জুড়ে আন্দোলন হচ্ছে। অনেক অ্যাক্টিভিস্টরা তারা আন্দোলন করছে যে প্রাণদণ্ড দেওয়া যাবে না, হতে পারে ভুল হয়ে গেছে, নানা কারণে হতে পারে। এবং দেখবেন ভারতেও আইন হচ্ছে বিরলের থেকে বিরলতম না হলে ফাঁসি হয় না। কিন্তু তবু এখানে তিনি বলছেন এবং বলছেন জন্মের ব্যর্থতা, কোথাও একটা ব্যর্থতা ছিল তাই এই ধরনের কাজ করে ফেলেছেন মানুষ হিসেবে। কিন্তু সে বড় অপরাধী, সে ক্ষমা প্রার্থী, সে ক্ষমা প্রার্থনার জন্য হাঁটু মুড়ে বসে, ভয় পেয়ে নয়। মৃত্যুকে সে আলিঙ্গন করতে চায়, কিন্তু সেই আলিঙ্গন করার জন্য সে ভয় পায় না। কালো মুখোশটা পরিয়ে দেওয়ার আগেই সে এই জঘন্য অপরাধ আরেকটা যেটা সংগঠিত হতে চলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নিজের চোখটাকে বুঝে নেয়। এবং সেই চোখে সে কোনো ঈশ্বরকে দেখে না যে হে ঈশ্বর আমাকে বাঁচাও, তুমি আমাকে পার করো, তুমি আমাকে স্বর্গ দাও, তুমি আমাকে জান্নাত দাও, তুমি আমাকে সর্বসুখ দাও, পরের জন্মে আরো ভালো করো, এসব কিছু নেই তার। তখন মনে হচ্ছে আমার সামনে যে জল্লাদটা দাঁড়িয়ে আছে, যে খুনি, তার মধ্যে একটা মায়া আছে। সে বাধ্য রাষ্ট্রযন্ত্রের দ্বারা একটা মানুষকে সে একটা একটা নির্দেশের জন্য সে খুন করছে। যে উল্লাস লেগে আছে জল্লাদের থেকেও লেগে আছে। যিনি বলেছেন যে পুলিশ, ডাক্তার আর জেলার সাহেব, পুলিশ এবং ডাক্তার তারা দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে, কত তাড়াতাড়ি এই লোকটাকে ফিনিশ করে দেওয়া হবে, কত তাড়াতাড়ি ঘুরে আমি তাড়াতাড়ি পরীক্ষা করে চলে যেতে পারবো, এই লোকটার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সেখানে সে দেখছে পরম যিশুর মতো দেখছে, যেন বলছেন কবি যে যে তাকে খুন করছে, যিশু যেমন বলেছিলেন যে তাকে ক্ষমা করে দাও, ওরা জানে না ওরা কি করছে, ওদের ক্ষমা করে দাও। তাই তিনি যেন বলছেন, ক্ষমা কথাটাকে বললেন না, তিনি বললেন যে জল্লাদের জন্য বড় মায়া হচ্ছে। কি অসাধারণ কবি, তার জীবনের সমস্ত বোধ নিয়ে যে কবিতা লিখেছেন, যা থেকে যাবে বাংলা সাহিত্যে দিনের পর দিন মলাটবদ্ধ নিস্তব্ধতায়। সেখান থেকে শ্যামলদা যা লেখা লিখেছেন, আমার চোখে জল এসে যাচ্ছে পড়তে গিয়ে। আমি 9 নম্বর কবিতাটি পড়ব, সেই 9 নম্বর কবিতাটি খুঁজছি, আসলে চোখটা ঝাপসা হয়ে গেছে আমার। হ্যাঁ, 9 নম্বর কবিতাটি খুঁজে পেয়েছি। আমি অনুষ্ঠানের প্রায় শেষ দিকে যাচ্ছি, তাই এখানে যে এই কবিতাটি পড়ব, উপনদীর কবিতা। এখানে আমরা কবিকে একান্তভাবে পাবো। এতদিন তিনি সমস্ত মানুষ, বাবা মা, জল্লাদ, মানুষ, অপরাধী, সরস্বতী নদী, এই যে বিষয়, এখান থেকে বেরিয়ে এবার আমরা কবিকে একা একটা জায়গায় পাচ্ছি এই কবিতায়। সেটা হচ্ছে উপনদীর কবিতা। সে উপনদীর কবিতাটা আমি পড়ছি। উৎস থেকে এ অবধি
একাই চলেছি। এ দীর্ঘ চলায় আমার কোনো শাখা নদী নেই, সম্পদের বাটোয়ারাও নেই। শাখাহীন একা আমি কাকে ভাগ দেব? তুমি এসে মিশতে পারো না? উপনদী হয়ে এসো প্রিয়, আমাতে মিলিত হও। তোমার ঋদ্ধিতে আমার যুগল সমৃদ্ধি হোক, প্রাণের নিষেক হোক আমাদের সম্মিলিত বাহে। খেতে খেতে সঞ্জীবিত শস্যের মতন ঘরে ঘরে ফুটে থাক মনুষ্য কুসুম। কবির একাকিত্বের কথা। আসলে সব মানুষই কোথাও একা, খুব নির্জন, কবিরা আরো বেশি। এবং তিনি বলেন উৎস থেকে, মানে জন্ম থেকেই তিনি একা। এই কবিতা তিনি উচ্চারণ করলেন, জন্ম থেকে এই অবধি একাই চলেছি, এবং এই দীর্ঘ চলায় আমার কোনো শাখা নদী নেই। একেবারে ব্যক্তিগতভাবে তিনি এই যেন উচ্চারণ করলেন। এবং সম্পদের বাটোয়ারা মানে আমার উত্তরাধিকার। এই সম্পদের বাটোয়ারা, যে উত্তরাধিকারের কথা বলছেন, এ শুধু কিছু তার নিজের জীবনের কথা, যে আমি সন্তান নেই, বা আমার নদী নেই, আমার প্রেম নেই, নাকি আমার কবিতার উত্তরাধিকার নেই। আমি যে শিল্প সৃষ্টি করে গেলাম তা কার হাতে তুলে দেবো? আমি আমার যে আলোকবর্তিকা জ্বালিয়েছি তা কার হাতে দেবো? তেমন তিনি কাউকে খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এই কবিতাটাকে রাখছেন, যে উৎস আমার কোনো শাখা নদী নেই, আমার সম্পদের বাটোয়ারা নেই। এবং অদ্ভুত এক প্রেমের কথা। কবিরা তো প্রেমিক হয়, আর আমার সাহেব কবি ভাই প্রেমিক। আমি চোখ মুখ দেখলে বুঝতে পারি আজন্ম প্রেমিক একটি মানুষ, তাহলে এই কবিতা লেখা যায় না এত প্রেম না থাকলে। এবং তিনি প্রেমকে আহ্বান করে বলছেন, এখানে তুমি হচ্ছে প্রেম, নারী যার মধ্যে তিনি প্রেম খুঁজছেন, ভালোবাসা খুঁজছেন, মায়ার বন্ধন খুঁজছেন। বলছেন তুমি এসে মিশতে পারো না? উপনদী হয়ে এসো প্রিয়, উপনদী হয়ে এসে তুমি মেশো। এবং শেষ দিকে এসে বলছেন, খেতে খেতে সঞ্জীবিত শস্যের মতো ঘরে ঘরে ফুটে থাক মনুষ্য কুসুম। মানুষকে তিনি ফুলের ফুলের সঙ্গে তুলনা করেছেন। ব্র্যাভো কবি, আমার সাহেব কবি, হ্যাটস অফ। আমি লাস্ট কবিতা যেটা আপনার পড়ব দর্শক বন্ধুদের কাছে, সেই কবিতাটিও, এখানেও আমরা কবি তার নিজস্ব রিয়েলাইজেশন, তার নিজের সম্পর্কে তিনি কি ভাবেন। আমি অন্তত কবিতা নাও মিলতে পারে, আমি প্রথমেই বলেছিলাম আমি এই কবিতাটা পড়ছি আপনাদের কাছে। কবিতার নাম হচ্ছে সুপুরি গাছের মতন। সুপুরি গাছের মতো দাঁড়িয়ে আছি, শাখাহীন প্রশাখাবিহীন, কোনো শাখা নেই তাই পাখি নেই, কোনো পাখি নেই তাই কোনো বাসা নেই, কাকলি নেই, কান্না হাসি কলরব নেই। সুপুরি গাছের মতো, সুপুরি গাছের মতো এক থাকা গাছে জীবনে এসব থাকে না। বন্ধুরা আসে না, পিড়ি পাতবার কোনো সামাজিক ব্যবহারও নেই। আমার পাশেই আম দাঁড়িয়ে আছে, কাঁঠাল দাঁড়িয়ে আছে, তাদের শাখা আছে, বিস্তৃত বন্ধুতার মতো সবুজ পত্রাবলী আছে, আছে মিষ্টি ফল। মানুষেরা চিরকাল রসের নাগর বলে এই সব আম কাঁঠালের নিচে মানুষের ভিড়। আমি তো সুপুরি, অতিথির ভিড় নেই। আমার মতোই আমার ফল ও নিরস, ভালোবেসে কোনো লুব্ধ হাত ছোঁয় না আমাকে। এটা একটা রূপক কবিতা আমার মনে হচ্ছে। আত্মোপলব্ধি যেমন আছে এখানে, একজন, আমি যদি কবিতাটাকে এভাবে দেখি, একজন মানুষ রিক্ত নিঃস্ব একা, তার কাছে কেউ আসে না। মাছি ভন ভন করে তো ঠিকই, তো গুড়ের হাড়ির নাগড়ির ওপর। যাদের আছে আছে অনেক আছে, তাদের কাছেই মানুষের ভিড়। আম জাম কাঁঠালের ফল আছে, মিষ্টি ফল আছে, সেখানে পাখিরা আছে, গাছেরও দেয়ার অনেক কিছু আছে। ছায়া ছেয়ে দিতে পারে, সে ফল দিতে পারে, সে পাখির বাসা দিতে পারে। সুপুরি গাছ সেটা পারে না। একটা কর্কশ তীক্ষ্ণ তার যে সরল বর্গীয় যে চিত্র, মানে চরিত্র, সেখানে এগুলো হয় না। এবং এটা কি একটা নারীর বেদনার সঙ্গে আমরা তুলনা করতে পারি? যে কোনো নারী, একটা প্রেমহীন নারী, যাকে প্রেম ছোঁয় না, যাকে ভালোবাসা ছোঁয় না, সে কি সুপুরি গাছ?
তাকে কেউ ছোঁয় না। শেষ কথায় বলেছেন, কোন লুব্ধ হাত ছোঁয় না আমাকে। মানুষের যে লোভের হাত, সেই লোভের হাত তাকে ছোঁয় না। তিনি এ কথা বলেছেন। এবং একটা কথায় কবিতার মধ্যে আছে, যে কথাটা আমি বলবো, এখানে তিনি বলেছেন পিড়ি পাতবার কোনো সামাজিক ব্যবহার নেই। কত সুন্দর কথা দেখুন। আমার বাড়িতে কেউ আসে না, তাই পিড়ি পেতে তাকে যে বসতে দেবো, কত মিঠে একটা শব্দ চয়ন, একটা লাইনকে নির্বাচন করলেন, লিখলেন পিড়ি পাতবার কোনো সামাজিক ব্যবহারও নেই। আমি জানি না কবির আত্ম উপলব্ধি, বা কোনো নারীর কথা, বা কোনো কবিতার কথা, কোন কথা ভেবে কবিতা লিখেছেন। এই কবিতাটা লিখেছেন কবি আমার জানা নেই, কিন্তু অন্যতম শ্রেষ্ঠ কবিতার মধ্যে এই কবিতাটি আসে। এবং আমি তো সুপুরি অতিথির ভিড় নেই, এবং তিনি বলেছেন সুপুরি গাছের মতো শাখাহীন প্রশাখাবিহীন দাঁড়িয়ে আছি। আমি শুধু এইটুকু বলতে চাই যে শ্যামলদা একটি আমাদের কাছে কাব্য জগতে তিনি সুপুরি গাছ নন, তিনি হচ্ছেন সেই গাছ যেই গাছের তলায় অনেক অনেক ছোট ছোট গাছ জন্মায়, তাহলে তিনি লালন পালন করেন, ছায়া দেন। এই চা বাগানে গেলে দেখতে পাবেন বিস্তীর্ণ চা বাগানের মাঝে মাঝে গাছ দাঁড়িয়ে থাকে, ওই গাছগুলো ছায়া দেয়। শ্যামলদা হচ্ছে সেই গাছ, তার শাখা আছে, প্রশাখা আছে, সবুজ পত্রাবলী আছে, কোকিলের কুহু কলতান আছে। সাহেব কবি আমার ভালো লাগার অত্যন্ত ভালো মানুষ, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অসংখ্য কবিতা, আরো আরো অসংখ্য কবিতা বাংলা সাহিত্যে রেখে যাবেন, এই আবেদনটুকু জানিয়ে আমার অনুষ্ঠান যারা দেখলেন তাদের সকলকে শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করছি। আগামী সোমবার আবার আসবো রাত্রি 9টায় আমার আরো একজন ভালো লাগা কবি মাননীয় শ্রী নৃপেন চক্রবর্তীর কবিতার ডালি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইজাজত দিন, ভালো থাকুন। শেষ হয়ে গেছে? কে কি পাঠিয়েছে? অনেকে লাস্ট লেগেছে সান্তালি। আমার কিন্তু আমি আজ অনুষ্ঠানটা চালিয়ে গেছি, আমাকে কিন্তু অনেকক্ষণ ধরে ব্ল্যাক দেখাচ্ছে। বলছি কি এটা কেন ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল কেন? না জানি, দেখা লিখছে দেখ, সরি উই আর হ্যাভিং ট্রাবল উইথ প্লেইং দিস ভিডিও, কিন্তু সবাই দেখতে পাচ্ছে, কিন্তু তারপর কমেন্টস করেই যাচ্ছে, বুঝতে পেরেছিস? পরের অনুষ্ঠান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো প্রথমে করেছিস, পরের দিকে দেখবি ওটা চালিয়ে। হ্যাঁ ওটা খোলা এই দেখো আছে, পরে খোলা এটা এটা খুলেছিলাম আমি, এখানে এখানে পাতার একটা মার্কিং দিতে দেওয়ার জন্য, এই পড়ে গেল। আশা করি অনুষ্ঠানটা ভালো হয়েছে। সবাই দিলে পরের অনুষ্ঠান অপেক্ষা রাখলাম। নিপেকে অনেক অনেক ভালোবাসা। প্রণব কর, বাহ দারুণ লাগছে। শান্তাদি নেশা লেগে যাচ্ছে, অপূর্ব হচ্ছে অনুষ্ঠান। এটা হচ্ছে, আরে বাবা, আছি অসাধারণ, যেমন নির্বাচন তেমনি পাঠ, ভালো লাগছে। শীতের দেখতে পাচ্ছি না। না, শীতের পরশি ইলিশের সুগন্ধ অনুভব করছি, অসাধারণ। নৃপেন চক্রবর্তীর সঙ্গে আছি, শান্ত চমৎকার আছি, ভালো হচ্ছে ভাই, আছি দেখছি, সঙ্গে আছি দেখছি, আমি দেখছি ও শুনতে পাচ্ছি। ঠিক আছে, এবার সেভ করে দিতে হবে, না? প্রথমে গৌতম দত্ত লিখে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি শেয়ার করবো নাকি রে? শেয়ার টু গ্রুপস কেটে দি বল, বেরিয়ে যাই এখান থেকে। হ্যাঁ হ্যাঁ সেভ করো সেভ করো। কোথায় সেভ করবো? ওপরে ওঠো। হ্যাঁ তুই কর। এটা এখনো লাইভ চলছে কেন? এন্ড দ্য লাইভ ভিডিও হচ্ছে না। কি বাবা? ও